এই যে আমাদের ইনফরমেশন, ডাটাবেস, ডাটাবেস ইউজার, সেম জিনিসগুলোই আমরা ইউজ করেছিলাম। এডুলেব বাংলাদেশ। ওকে ওকে, আর ফটো পেতে চলে যাই। ওকে, তো আজকে আমাদের টার্গেট হলো নেক্সট যে স্টেপগুলো আছে সেগুলোকে করে ফেলা। নেক্সট স্টেপগুলো যে খুবই সহজ তাও না, খুবই যে জটিল তাও কিন্তু না। কিছু জিনিস আছে যেগুলো আপনাকে একটু ওইভাবে অর্গানাইজ করে বুঝতে হবে। সর্বপ্রথম আমি চলে আসি আমাদের এই পার্টটা, যেটা হলো অপটিমাইজড ফর অল ডিভাইস। এই যে এই পার্টটা যে আছে সেটা হলো সার্ভিস পার্ট। তো এখন তো আমাদেরকে প্যাটার্ন করতে হবে যে আমরা কিভাবে এই পার্টটাকে জেনারেট করব। তার জন্য আমরা এখন সর্বপ্রথম 3টা কলাম নিব, এরপরে প্রতি কলামে আমার কন্টেন্ট গুলো নিয়ে কাজ করতে হবে। তার এখন আমার পেজে চলে আসলাম, এই যে পেজ টু ওয়ার্ডপ্রেস, এই পেজে আসার পর এখন আমি এটাকে কি করব, এই যে এডিট পেজে বা এডিট উইথ এলিমেন্টরে নিয়ে যাব। এই যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, সে এখন আমাকে এটাকে কি করবে, এলিমেন্টর ওপেন করে দিবে। ওকে, তো এগুলোকে আমি মিনিমাইজ করে দিই, যেগুলো আমার দরকার নেই এগুলো আমরা কেটে দিই। এখন আমাদের এই যে প্লাস সেকশন থেকে 3টা সেকশন নিলাম, এখান থেকে এখন আপনার যা যা লাগবে আপনি সেটা দিয়ে দেন। আমি যদি একটু গুড একটু ইজি ওয়েতে দেখাই, এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু আমরা খুব সহজে মেক করতে পারি। কিভাবে? আমাদের মেক করারও দরকার নাই, এইটা কিন্তু পাওয়াই যায় কি আমাদের ডেমো হিসাবে, যেটাকে আমরা আইকন বক্স বলি। এই যে আইকন বক্সটাকে যদি ড্রাগ এন্ড ড্রপ করেন, দেখবেন যে আপনার রিকোয়ারমেন্টের সাথে একেবারে 95% মিলে যায়। ঠিক আছে, এই যে দেখেন হেডলাইন, একটা প্যারাগ্রাফ, একটা আইকন। এখানে কি চাইছিল? একটা আইকন, একটা হেডলাইন, একটা প্যারাগ্রাফ। তো তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এই যে ব্যাকগ্রাউন্ড সেটআপে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সেটআপ করার কোনো সিস্টেম নাই। তার মানে এখন যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি যদি একেবারে ম্যানুয়াল ডিজাইনটা আমি যদি একেবারে একুরেসি ফলো করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে সম্পূর্ণরূপে অটোমেটিক থেকে ম্যানুয়াল করতে হবে। তো এটা আমি রিমুভ করে আমি এখন এখানে করতে হবে আইকনের জন্য আইকন বক্স, এরপরে হেডলাইনের জন্য আবার চলে গেলাম হেডলাইন, এরপরে এটাকে ডুপ্লিকেট করে প্যারাগ্রাফ বানাবো। তো আমাকে এখন সম্পূর্ণরূপে ম্যানুয়ালি কাজটা করতে হবে। সেন্টার করে দিলাম অ্যালাইনমেন্ট, আর এর পাশাপাশি এটাও H3 বা H4 দিলাম, অ্যালাইনমেন্ট করে দিলাম সেন্টার। আইকন তো সেন্টারে আছে। এখন আমার কি করতে হবে? সবকিছু তো আমার এখানে প্রায় ওকে। এখন আমি যেটা করব সেটা হলো যে এই যে এইখানের কালারটা কিভাবে আনতে হয় সেটা আমাকে এখন ইউজ করতে হবে। আচ্ছা, কালারটা নাও, আমি আগে ছোটখাটো কাজগুলো করে ফেলি। টাইপ টুল থেকে আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল অল কন্ট্রোল সি, এবং আমি এটাকে এখানে দিয়ে দিলাম। ফন্ট সাইজ 22 পিক্সেল, ফন্ট ফ্যামিলি ল্যাটো, রেগুলার, কালারটা হলো, এই যে আমি কপি করে নিয়ে আসি 2D3950। তা আমি এখন গেলাম স্টাইলে গিয়ে কালারটা দিয়ে আসলাম, এরপরে টাইপোগ্রাফি, ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম ল্যাটো, ওকে। এরপরে ফন্ট সাইজ হলো, ফন্ট ওয়েট হলো রেগুলার, ফন্ট সাইজ দিয়ে দিলাম 22, বেশি ছোট মনে হলে 26 করে দিই। কারণ আমরা জানি আমাদের স্ক্রিন বর্তমানে হলো 2023-এ এসে আমরা এখন বুটস্ট্র্যাপ 5 ইউজ করছি। তারা যখন ইউজ করেছিল, তৈরি করেছে, তখন বুটস্ট্র্যাপ 3 ছিল। একটু 19-20 থাকতে পারে, এগুলো কিন্তু আমরা আগে আলোচনা করেছি। এবার আসি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের বেলায় আমি এখানে যদি এখন টাইপ টুলকে আবার অ্যাক্টিভ করে যদি চেক মার্ক করি, কন্টেন্টটাকে নিয়ে আসি, এরপরে ফন্ট সাইজ, এরপরে কালার নিয়ে আসি। তো আমি সর্বপ্রথম এখানে ফন্ট সাইজটা দিয়ে দিলাম, এরপরে কালার দিয়ে দিলাম, প্যারাগ্রাফই থাকুক। স্টাইলে গিয়ে ফন্ট কালার হলো 999, ওকে। টাইপোগ্রাফিতে গেলাম, এখানে আমি ল্যাটো করলাম, ওকে। ফন্ট ওয়েট রেগুলার, ফন্ট সাইজ দিয়ে দিলাম 18। এই যে আমার কাজ কিন্তু হয়ে গেছে, কিন্তু আরেকটা কাজ বাকি, এই কাজটা। এখন এখানে যদি আমি এখন কালার চেঞ্জ করি, কোনো সমস্যা নেই, খুব সহজ। আপনি এখানে সাদা কালার দিয়ে দেন, কালো কালার দিয়ে দেন, যে কালারটা দেন। কিন্তু এখন আমার এটা লাগবে হলো ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, স্টাইল সেটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার অপশন নাই। কনটেন্টেও কিন্তু নাই। কনটেন্টে জাস্ট খালি HTML কোড ইমপ্লিমেশনের জন্য যা যা দরকার। সিএসএস এ গেলে, স্টাইলে গেলে সিএসএস এর বেসিক যেসব মার্জিন, সাইজ, রোটেশন হবে কিনা, হোভার ইফেক্ট কিছু হবে কিনা। কিন্তু এখন দরকার হলো আমার ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি পাবো কোথায়? অ্যাডভান্সে পাবো আমি। এই যে এখানে লেআউট আছে, কন্টেন্ট প্রোটেকশন, অ্যাডভান্স টুল টিপ, সবকিছুর মধ্যে এই যে দেখেন একটা আছে কি ব্যাকগ্রাউন্ড।
আমি এখন কি করব, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে ক্লাসিক ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আমার লাগবে হলো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। আমি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি কিন্তু এখানে কালার দিয়ে দিতে পারি। ধরেন একটা কালার দিলাম নাম্বার 1, কালার নাম্বার 2 দিয়ে দিলাম হলো অনেকটা এরকম একটা কালার। এই যে নাম্বার 2। তো এটাকে আমি অর্গানাইজ করে কাজ করতে পারবো, কিন্তু প্রবলেম এখানে আরেকটা। কি সেটা? এইটা পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে। এটাও তো আমি চাচ্ছি না। এই যে এত বড় জায়গা তো আমার নেওয়ার দরকার নাই তো। আমার দরকার হলো ভাই তুমি শুধুমাত্র এতটুকু জায়গা তুমি এরিয়া থেকে তুমি কি করো? শো অফ করে দেখাও। তো যদি আমাকে এরকম ভাবে দিতে হয়, তাহলে আমি সেটা কিভাবে করতে পারি? এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এই জায়গাটায় আমাকে এই যে এখন আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে ইনার সেকশন নিতে পারি। এখন কোয়েশ্চেন করতে পারেন যে ভাইয়া এলিমেন্টরি কি? আমি হাইট ওয়েট কন্ট্রোল করার মতো কোনো অপরচুনিটিস আমার আছে কিনা? ওয়েল, এলিমেন্টরে হাইট ওয়েট কন্ট্রোল করা যায়, বাট সেটা প্রিমিয়াম ভার্সন, মানে এলিমেন্টর প্রো ইউজ করলে আপনি সেই অপশনগুলো পাবেন, বাট আদারওয়াইজ আপনি হাইট ওয়েট কন্ট্রোল করার কোনো ওয়ে বা অপশন পাবেন না। তাহলে এখন যে কথা হলো সেটা হলো যে, যেহেতু আমি কোনো অপশনই পাচ্ছি না, তাহলে আমি কি করতে পারি? এখানে আমরা এখন একটা নিনজা টেকনিক ইউজ করতে পারি। নিনজা টেকনিকটা কি? আমি কি করব, এখানে ইনার সেকশন নামে আরেকটা ডিভ নিব, মানে হলো ডিভের ভিতর ডিভ। যেহেতু আমার হাইট ওয়েট কন্ট্রোল করার অপশন না, আমি এখন কি করব, এখানে ডিভ অপশন বাড়িয়ে দেব। যেমন আমি এখানে কি করলাম, এখানে ২ ডিভ নয়, আমি এখানে এই যে একটাকে ডুপ্লিকেট করে ৩ ডিভ রাখলাম। আর এই যে আমার যে এখন আইকন পার্টটা আছে, ড্রাগ এন্ড ড্রপ করে আমি আমার মাঝখানেটাতে রেখে দিলাম। জায়গাও ছোট হয়ে গেল। খুবই অর্গানাইজলি আমি আমার কাজটাকে ডান করে ফেললাম। এখন আসেন ওই সেম ভাবেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে আবার কি করব, আমার মতো করে আমি চেঞ্জ করে দিব। কিভাবে চেঞ্জ করব? এই যে কালার, এখন আপনি এখান থেকে কালার চেক মার্ক করে আসেন যে কোন কালার পড়বে। আমি এখন এখানে টাইপ টুলকে অ্যাক্টিভেট করলাম। সরি, কালার টুলকে, এই যে দেখেন এখানে কিন্তু ২ কালার। আমি একটু ভালোভাবে জুম করাই। এই যে ২ কালার। একটা হলো গাঢ় কালার, এই যে 48BA FF। তো আমি ১ম জনকে আমি এই কালারটা দিয়ে দিলাম। দ্বিতীয় জনের কালারটা হলো এই যে এটা 5C, সরি 5FC3FF। দ্বিতীয় জনকে ধরলাম, কালারটা এটা দিয়ে দিলাম। ওকে। এবার আসেন, কালার তো আমি দিলাম, সবকিছু ওকে, ডান। এখন যেটা করতে হবে সেটা হলো যে এটা কিন্তু আমি এখন বুঝতে পারতেছি না। কারণটা কি? তারা এই কালার গুলোকে মার্জ করে নিয়েছে। মার্জিং মানে কি? মার্জ মানে হলো একটা কালার আরেক কালার থেকে যাইতে যাইতে গ্রেডিয়েন্ট মাঝখানে কিন্তু কি করে? ঝাপসা করে দেয়, রাইট? আমাকে এখন ঝাপসা হইতে দেওয়া যাবে না। তাহলে কি করব? আমি এখানে লোকেশন বলে দিব যে ভাই না, তুমি 50% পাবা, ও 50% পাবে। কেউ কারো কালারের কাছে যাওয়ার দরকার নাই। এবং যেটা আমি করলাম এটার পরে এখন যদি একটু ভালোভাবে খেয়াল করেন, আপনি কিন্তু এখন সেটার ডিফারেন্সটাও মেক করতে পারছেন। আমি একটু ভালোভাবে এই যে জুম করে দেখাই, এই যে দেখেন ডিফারেন্সটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এটাকে আমাকে কি করতে হবে? এটাকে আমার, এই যে দেখেন ভার্টিক্যাল আছে, রাইট? মানে বা মানে এক্স অ্যাক্সিস বরাবর আছে। আমাকে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর করতে হবে। তো যদি আমি এটাকে ওয়াই অ্যাক্সিস করতে চাই, কিভাবে করতে পারি? জাস্ট খালি আপনি আপনার এই যে এখানে রোটেশন অ্যাঙ্গেল দিয়ে দেন। অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ১৮০ আছে, আপনি ৯০ দিয়ে দেন। এই যে দেখেন, অ এই যে ৯০। এখন উপর নিচ হয়ে গেছে। ওকে? এবার আসেন আমার আইকনের ডিজাইন। স্টাইল এ গেলাম। সাইজ দিয়ে দিলাম হলো ১৮ পিক্সেল। ১৮ পিক্সেল বেশি ছোট। ২৮ পিক্সেল, আচ্ছা। ৩৬ পিক্সেল, এনাফ। এরপরে কালারটা করে দিলাম সাদা। এই যে সাদা কালার করে দিলাম। প্রবলেমটা হলো এখন ডানে বাঁয়ে অনেক গ্যাপ, উপর নিচে গ্যাপ নাই বললেই চলে। উপর নিচের গ্যাপ কিভাবে আমি কন্ট্রোল করতে পারি? উপর নিচের গ্যাপের জন্য আপনি এখন চাইলে অ্যাডভান্স এ গিয়ে প্যাডিংটা দিয়ে দিতে পারেন। দিয়ে দেন প্যাডিং। উপরে কত? ১০ পিক্সেল প্যাডিং। নিচে দিলাম আমি কত? ধরেন ৫ পিক্সেল প্যাডিং বা ৮ পিক্সেল প্যাডিং। এই যে সেভ করলাম, আপডেট করলাম। যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে, দেখবেন যে এখন আমাকে সে কি করার অপশন দিচ্ছে? সে আমাকে এখন মোটামুটি এটা শো করার অপশনটাও দিয়ে দিবে। আমি একটু রিফ্রেশ করলাম। এই যে দেখেন, অপটিমাইজ ফর অল ডিভাইসেস। এখন এটা গ্যাপিং এর জন্য আমাকে একটু কাজ করতে হবে। পুরো সেকশনটাকে ধরে আমি একটু উপর নিচ তো গ্যাপ করতে হবে তো, নাকি? তাহলে তো দেখতে ভালো লাগতেছে না। তাহলে আমি এখন কি করলাম, এই যে এখানে গেলাম, পুরো সেকশনটাকে ধরলাম,
এই যে অ্যাডভান্সে গিয়ে মার্জিন বা প্যাডিং দুইটার একটা দিয়ে দিলেই হলো। যেমন আমি এখানে 50 করে উপরে নিচে গ্যাপ দিয়ে দিলাম। আরেকটু বাড়াবেন, 60 করে দেন। ওকে? ওকে। ঠিক আছে? এখন কথা হলো এই যে এই কাজটা যে আমি করলাম, করার পরে এখন কিন্তু আরো কাজ আছে। যেমন আমি এখন এটাকে তো আবার রিপিট করতে হবে। রিপিট করাটা জটিল না? আমি চাইলে কিন্তু এই কাজটাকে ডুপ্লিকেটও করতে পারি। কিভাবে? এই যে দেখেন পুরো সেকশনটার উপরে এরকম ইন্ডিভিজুয়াল কোনো না। এই যে পুরো সেকশনের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনাকে এটা ডুপ্লিকেট করে ফেলতে হবে। দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। আরেকবার ৩ টা ডুপ্লিকেট করলাম। আর এই যে যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিলাম। এই যে মাউসের রাইট বাটন ক্লিক, ডিলিট, এরপরে ডিলিট। এরপরে কি কনটেন্ট গুলো আপনি চেঞ্জ করে দেন আপনার মতো করে। তো এই হলো কিভাবে আপনি একটা সেকশন আপনার ট্যাকটিক্স ফলো করে ব্যবহার করতে পারেন, তৈরি করতে পারেন। আপনি এরকম ট্যাকটিক্স মেইনটেইন করে কিন্তু আপনি অনেক ডিজাইন কনসেপ্ট নিয়ে কাজ করতে পারবেন। ওকে? আসেন এবার নেক্সট সেকশন। নেক্সট সেকশনটা কি আছে? নেক্সট সেকশনটা হলো আমাদের এই যে শোকেস ইউর ওয়ার্ক লাইক এ প্রো। তার মানে আমাদের এখানে একটা সেকশন লাগবে যেখানে আমি হেডলাইন নিব। এরপরে ইনার সেকশন নিয়ে এই কাজটা করতে হবে। অনেকটা এরকম বিষয়। তো ইনার সেকশন হোক বা না হোক আমি এখানে এক কাজ করি। আমি এখন এখানে একটা সিঙ্গুলার সেকশন নেই। কারণ আমাকে আগে কি করতে হবে? এই যে হেডলাইনটা তো আগে দিতে হবে। আমার হেডলাইন যদি আমি না ইউজ করি তাহলে তো আর হবে না। আমি এখানে হেডলাইনটা দিয়ে আসি। তো হেডলাইন দেওয়ার জন্য আমি এখানে কাজ করি, দেখি যে এই যে ওনাদের এইটুকুন কাজ কিন্তু পুরোটাই এটার সাথে মিলে যায়। দেখেন তো সিম্পল এন্ড পিওর ডিজাইনের কাজটা কি শোকেস ইওর ওয়ার্ক এর সাথে মিলে যায় না? তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এটাকে ডুপ্লিকেটও করতে পারি। যেহেতু রিপিটেড কাজ করতে হবে। পুরো সেকশনটাকে ধরলাম, মাউসের বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে ফেললাম। এরপরে ড্রাগ এন্ড ড্রপ করে আমি এটাকে এই যে নিচে রেখে দিলাম। তাহলে আমাকে আর কি নতুন সেকশন আবার রি-এডিট করার প্রয়োজন পড়লো না। এখন আমি জাস্ট খালি কি করলাম? কনটেন্ট গুলোকে আমি এখানে এই যে টাইপ টুল থেকে নিয়ে আসলাম এবং সেগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করলাম। ঠিক আছে? এই যে এখানে গেলাম। এই যে অল্ট কন্ট্রোল কন্ট্রোল সি। আচ্ছা ১ মিনিট হ্যাঁ। আচ্ছা পরে বিষয়টা পরে ইনফর্ম করে দিবনে। ওকে, এই হলো ১ম বিষয়। আরেকটা বিষয় হলো আমি এখানে কি করলাম? এই যে কনট্যাক্ট মি আমার প্যারাগ্রাফটাও তো লাগবে। টাইপ টুলটাকে ক্লিক করে আমি এটাকে এই যে পুরো কনটেন্টটাকে নিয়ে জাস্ট খালি এটাকে কি করে দিলাম? এডিট করে দিলাম। এটা গেল একটা বিষয়। এখন আসেন আমার সেকেন্ডারি বিষয়। এই যে এটা। এটা আমি কিভাবে বানাবো? এই যে এই পার্টটা আমি কিভাবে মেক করব? এই পার্টটা যদি আমি এখন মেক করতে চাই, তাহলে সেটা আমাকে ভালোভাবে দেখেন। এখানে কিন্তু প্রায় কি আছে? ইমেজের কম্বিনেশন আছে। প্রতিটি ইমেজের হোভার ইফেক্ট আছে। মোটামুটি কিন্তু একটা ভালোই একটা কাজ আছে। এখন কথা হলো, আপনি এই জিনিসটা নিজে মেক করার ক্ষেত্রে ক্যাপাবিলিটিস কতটুকু রাখেন? মানে আমাকে এলিমেন্টর এই জিনিসটা মেক করতে কতটুকু হেল্প করতে পারে? যদি আমি এটা এভাবে চিন্তা করি এবং আমি যদি বানানোর চেষ্টা করি, এটা কিন্তু টোটালি একটা জটিল কাজ হিসেবেই আপনার সামনে কি হবে? দাঁড়াবে। মানে জটিল কাজ হিসেবে হয়ে দাঁড়াবে। তো চলেন আমি কতটুক করতে পারি এলিমেন্টর ব্যবহার করে আমি সেটা একটু দেখি। আমি এখানে কি করলাম? এই যে এখানে আমি চাইলে আ আরেকটা এই যে ৩ টা সেকশন এরকম একটা সেকশন নিতে পারি। অথবা আপনি চাইলে ইনার সেকশনকে ডেকে এখানে আপনি দিয়ে দেন এবং এরপরে আপনি কি করেন? এই যে এখানে সেকশন একটা বাড়ান, ডুপ্লিকেট করে এই যে একটা, একটা করে কাজ করেন। তো এখানে তো ইমেজ আপলোড করা জটিল কিছু না। এই যে আমি এখানে গেলাম, ইমেজেরটাকে ড্রাগ এন্ড ড্রপ করে দিলাম। ইমেজ সেট করতে গেলে আমি ওখানে যে ভদ্রমহিলার ইমেজটা দিয়ে দিলাম, ইমেজ চলে গেল। কিন্তু এটা কিন্তু হোভার ইফেক্ট বা এরকম কিছুই হবে না। হোভার ইফেক্ট এর জন্য আমি এখন দেখি স্টাইল শিটে কোনো হোভার ইফেক্ট আছে কিনা। এই যে দেখেন হোভার ইফেক্ট আছে। ঠিক আছে? এখন এই হোভার ইফেক্টে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না। এখন এখানে আমি কি করব? এখানে আমি আরেকটা কাজ করব। আমি এখানে একটু এডিট এ ক্লিক করলাম। অ্যাডভান্স এ গিয়ে এখানে একটা ওভারলে নামে একটা অপশন আছে। কি অপশন? ওভারলে। একটু যদি দাঁড়ান দেখি। ব্যাকগ্রাউন্ড, ট্রান্সফর্ম, রেসপন্সিভ, লেআউট, কনটেন্ট টুল টিপ, ওভারলে নামে একটা অপশন ছিল।
হুম। আচ্ছা, এখানে ওভারলে নামে কিন্তু একটা ফিল্ড ছিল। ওভারলে অ্যাডভান্স নাকি? আমি ওটাই খুঁজতেছিলাম। এখানে ব্যাকগ্রাউন্ডের এখানে একটা ওভারলে নামে একটা ফিল্ড ছিল। এটা মেবি লেটেস্ট আপডেটে ক্যানসেল করে দিছে। ওটা হয়তোবা প্রিমিয়াম করে দিছে। এখন এটা নাই। ওকে। আহ আচ্ছা দাঁড়ান। তারপর আমি একটু চেক করি এখানে নতুন সেকশন নিয়ে এখানেই মার্ক করার চেষ্টা করি তো। এটা তো গেল ইনার সেকশন। এখন এই নতুন সেকশন এটা কিছু করা যায় কিনা এরকম। ইমেজ, এরপরে অ্যাডভান্স, ব্যাকগ্রাউন্ড বর্ডার না, নাই। আচ্ছা। তার মানে আপনি এখন এখানে কি ওভার বা হোভার করারও কোনো রাইটস আপনি পাচ্ছেন না। কতটুকু পাচ্ছেন? জাস্ট খালি হোভার করলে কি হবে যে অ্যাডভান্স এ গিয়ে জাস্ট খালি এই যে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কিছুটা চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে বাট কনটেন্ট চেঞ্জ হবে না। স্টাইলে গিয়ে যদি আপনি এখন এই যে এখান থেকে হোভার ইফেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অপাসিটিটা কিছুটা এই যে বাড়াতে কমাতে পারেন। এতটুকু রাইটস তারা আপনাকে দিয়েছে এই যে। কিন্তু আপনার কি দরকার? এখানে কিন্তু আপনার যেটা দরকার ধরুন তো সিএসএস ফিল্টারে এই যে এখানে কালার মেবি ইয়া করা যায়। যে মানে সিএসএস ফিল্টার দিয়ে ওই ইয়া চেঞ্জ করা যায়। বাট অন্য কোনো অপশন কিন্তু এখানে নাই। তার মানে আমরা চাইলেও এখানে কি করতে পারতেছি না, কোন ধরনের হোভার অ্যানিমেশন মেক করতে পারতেছি না। যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে এট লিস্ট একেবারেই মনে করেন যে ঠিক আছে ক্যাপাবিলিটিস এর একটা বিষয় আছে। যে ভাই আপনি চাইলেও সবকিছু করতে পারবেন না। বাট এটা মনে হচ্ছে যে ফার দেন কি মোর ক্যাপাবল যে আমি ভাই একেবারে ধরা খেয়ে বসে আছি। তো এখন কথা হলো এইটা কি আমি তাহলে মেক করতে পারবো না? অবশ্যই মেক করতে পারবো। তাহলে এখন মেক করবোটা কিভাবে? এটার জন্য আমি যে কাজটা করতেছি, এই কষ্টটা না করে এটার কিন্তু অলরেডি একটা built in ফিচার অলরেডি আমাকে ওই যে চাইল্ড যে প্লাগইনটা আছে essential add-on সে কিন্তু আমাকে প্রোভাইড করেছে। সে চাইল্ড এলিমেন্টটা কি? সেটা হলো আপনাদের এই যে ফিল্টারেবল গ্যালারি। এই যে ফিল্টারেবল গ্যালারি এটা কে দিচ্ছে? উপরে দেখেন এখানে কিন্তু একটা ব্যাজ দেওয়া। ইএ মানে হলো essential add-on। জাস্ট খালি আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন দেখবেন যে সে আপনাকে এরকম একটা সিস্টেম দিয়ে দিয়েছে। যেখানে হোভার ইফেক্ট অলরেডি রান করছে এবং বাটনগুলো টোটালি ওয়ার্ক করছে। কুল না? কুল কিন্তু। তো এখন কথা হলো তাহলে আমি এখন এখানে কি করব? এটাকে মডিফাই করব নিজের মতো করে। সর্বপ্রথম এই যে দেখেন এখানে তারা কিন্তু ফিল্টারেবল কন্ট্রোল দিচ্ছে। বাট আমার এটা তো ফিল্টার হবে না। তো সেক্ষেত্রে এই যে এখান থেকে ফিল্টারেবল কন্ট্রোলটাকে আমি চাইলে কি করতে পারি? এই যে ডিসেবল করে দিতে পারি। এনেবল এর জায়গায় ডিসেবল করে দিলাম। এখন আসেন এই যে প্রতিটা সেকশনে কনটেন্ট আছে। আমার কি কনটেন্ট লাগবে? দরকার নাই তো। তো সেক্ষেত্রে এই যে কনটেন্ট কি থাকবে না থাকবে এই যে গ্যালারি আইটেমস এখানে সব মার্ক করা আছে। এই যে গ্যালারি আইটেম নেম। আমি একটা রেখে বাকিগুলো রিমুভ করে দেই। কারণ আমি একটা বানাবো, একটাকে প্রপারলি বিল্ড করব দেন কপি পেস্ট। ঠিক আছে? এখানে দেখেন আমার সর্বপ্রথম নামগুলোর দরকার নাই। হেডলাইন গুলোর দরকার নাই। আমি হেডলাইন গুলো কিভাবে কাটবো? আমি এটাতে ক্লিক করার সাথে, সাথে এটার বিস্তারিত তথ্যে আসলাম। এই যে আইটেম নেম আমার দরকার নাই। আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। আমার এই যে প্যারাগ্রাফের দরকার নাই, ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। দেখেন আমার এটা চলে গেছে। দেখেছেন কত সহজ? এরপরে সে বলতেছে যে ভাই এছাড়া আর কিছু কাটা ছাড়া করা লাগবে কিনা? ইমেজ লাগবে। ইমেজ কোনটা লাগবে? আমি এখানে মিডিয়া ফাইল থেকে ইমেজটাকে এড করে দিয়ে দিলাম যে আমার এই ইমেজটা লাগবে। সে দিল আমার এখানে কোনো সমস্যা নেই। মোটামুটি আমার এটা ডান, কোয়াইট ওকে। এবার আসি স্টাইল। এই স্টাইলে গিয়ে আপনি এখান থেকে আস্তে, আস্তে এই যে এখানে একটু কন্ট্রোল অপশন পাবেন, আইটেম অপশন পাবেন। এগুলো একটু ঘেটে আপনাকে এই কাজগুলো সলভ করতে হবে। কন্ট্রোল কাকে বলে? কন্ট্রোল হলো যে ওই যে উপরে যে বাটনগুলো ছিল না? ওই যে ফিল্টারেবল কন্ট্রোল সেগুলোকে তারা কন্ট্রোল হিসেবে এড করছে। বাট আমার তো সেগুলো এখন নাই। তার মানে আমার কন্ট্রোল এখানে কোনো দরকার নাই। আইটেমের কোনো সিএসএস করা লাগবে কিনা বা এই যে আইকনস এর কোনো কাজ করা লাগবে না। এই জিনিসগুলো কিন্তু এখানে আছে।
তো চলেন আমি এখানে আস্তে আস্তে একটা একটা করে দেখি। জেনারেলের মধ্যে তারা কি করছে, এই যে পুরো সেকশনটার ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা করতেছে। এখন যে পুরো সেকশনের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, এই যে এই কালারটা হবে। এই কালারটা কি কালার ছিল, আমি যদি এটার উপর একটা ক্লিক করি, এটার বিস্তারিত তথ্য কিন্তু আমি পেয়ে যাব। কালারটা ছিল অনেকটা এরকম F6 F9 F9। তো আমার এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু F6 89 89 হবে। তো আমি এখানে ডাকলাম F6 F9 F9, কালার ম্যাচ হয়ে গেল। এবার আসেন জেনারেল কালার শেষ। এখন আমাকে কন্ট্রোল তো নাই, আইটেম মাউস ওভার ইফেক্ট। মাউস ওভার ইফেক্ট করলে কি হবে, আমার এই যে এই অপশনগুলো যা আসতেছে এইগুলো নিয়ে একটু কাজ করতে হবে। এই যে সর্বপ্রথম কন্টেন্ট অ্যালাইনমেন্ট, মানে হলো যে এই কন্টেন্টগুলো সেন্টার লাগবে। তাহলে কি করব, এই যে এখানে ক্লিক করলে আমার এই কন্টেন্টগুলো সেন্টার হয়ে গেছে। ঠিক আছে। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, দেখেন এটাকে হোভার করলে কি হয়, ব্যাকগ্রাউন্ড কালার কালো হয় না, তাদের এই কালারটা হয়, এই যে এই কালারটা। আমি যদি এটাকে একটু ফুল কালার নেই এবং যদি আমি এখান থেকে চেক মার্ক করি যে তাদের কালারটা কি, এই যে এইটারই কালারটা তাদের ছিল, তারা কি করেছিল, এই কালারটাকে এই যে অপাসিটি 90% করে রেখেছিল। তাহলে আমি এখন এখানে কি করব, এখানে আমি এখন এই কালারটা এখানে দিব, অপাসিটি এখানে আমি 90% করে দিব। ঠিক আছে। এখন আপনি হেক্সা কোডও দিতে পারেন, এই যে 92, আপনি তো কোড তো পেয়েছেন, জাস্ট খালি এখানে 90% অ্যাড করে দেন। এই যে দেখেন। তো এই হলো কি আপনার ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে অ্যাড করতে হয়, আমি কিন্তু সেটাও করতে পারলাম। এখন কত হলো, ব্যাকগ্রাউন্ড কালার তো আমি ঠিকঠাক মতো করতে পারলাম মাউস ওভার ইফেক্টে। এরপরে এই যে আইকন গুলো আছে, আইকন গুলোর সিএসএস কি করব, এই যে আইকন গুলোর সিএসএস এখন ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, বললাম যে ভাই ব্যাকগ্রাউন্ড কালার কিচ্ছু হবে না, ট্রান্সপারেন্ট হবে। কারণ এখানে লেখাই আছে ট্রান্সপারেন্ট। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু কি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দেওয়া নাই। এই যে ভালোভাবে জুম করেন, কালার দেওয়া নাই, ট্রান্সপারেন্ট করা, শুধুমাত্র যাকে হুবার করা হবে তার কালারটা পুরো একবারে ডার্ক হয়ে যাবে। তার মানে তাহলে আমি এখন কি করলাম, এই যে ট্রান্সপারেন্ট করে দিলাম। এখন আমার বর্ডার দেওয়া লাগবে, বর্ডার তো লাগবে নাকি। তো এখানে আমি এখন এই যে আইকন সাইজ, ফন্ট সাইজ, এই যে বর্ডার, সলিড বর্ডার করে দিলাম। এখন বর্ডার গোল চত্বর হয়ে গেছে। বর্ডার উইথ 1 px, বর্ডার রেডিয়াস মাত্র 5 px। এই যে এখন কিন্তু আমার বর্ডার গুলো টোটাল ওকে। হোবার করলে ঝামেলা, আবার ওই যে দেখেন পরিবর্তন হচ্ছে। হোবার ইফেক্ট হলো এই যে দেখেন আইকন থেকে হোবার ইফেক্ট। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ট্রান্সপারেন্ট না, এখানে ব্যাকগ্রাউন্ড কালার ওইটাই হবে যেটা আমার ফুল কালার দিয়ে দিলাম। এই যে কিন্তু আমার বর্ডার গুলো ঘুরে যাচ্ছে। তো এখানে আমি বর্ডার আগে সলিড করে দেব, 1 পিক্সেল বর্ডার, এবং বর্ডার রেডিয়াস হবে মাত্র 5 পিক্সেল। এখানে কোনো পরিবর্তন আমি রাখতে চাচ্ছি না। এখন যদি আমি একটু দেখি, এই যে দেখেন আমার এই অপশনটা এখন কি টোটালি ডান। এই যে আমি এখন এটাকে কি করবো জানেন, আমার কাজ হলো জাস্ট খালি এটাকে ডুপ্লিকেট করা। এখন যেহেতু এটা একটা ফিল্টারেবল কন্ট্রোল বা এটা একটা পুরো প্রদত্ত একটা ফাইল, তাহলে আমাকে এখন এখান থেকেই এই যে তাদের যে আইকন, এই যে গ্যালারি আইটেম, জাস্ট খালি এখান থেকে ডুপ্লিকেট করে দিয়ে দিতে হবে। 1 2 3 4 5 6, দেখেন অলরেডি 6টা আছে। এখন গ্যাপিংটা কিন্তু তাদের মতো, এখানে কিন্তু তাদের গ্যাপ তাদের মতো করে আছে। আমাকে এখন গ্যাপগুলো কি করতে হবে, বাড়াইতে হবে। তো গ্যাপিং এর জন্য সেটিংস থেকে আপনি এখান থেকে তাদের গ্যাপের কতটুকু আছে আপনি এখানে সব দেখতে পাবেন। এই যে তাদের ওভারঅল ভিউটা আছে, কলাম কয়টা দেখাবে, গ্রিড হবে কিনা, পরে ইমেজ হাইট কত হবে, লেআউট ওভারলে হবে কিনা, হোভার স্টাইল কেমন হবে, স্লাইড আপ স্লাইড ডাউন। এই যে দেখেন নিচ থেকে আসতেছে, অনেকটা এরকম একটা ফিল দিচ্ছে, তাই না। এই জিনিসগুলা, হোভার ট্রানজিশন কত হবে, লিঙ্ক টু হবে কিনা, সব এখানে তারা দিয়ে রাখছে। দেখেন তো মোটামুটি কিন্তু আমাদের কাজগুলো অনেকটা ডান। বাট এখন আমার পুরো সেকশনটা নিয়ে একটু, আইটেম টু শো 6, কলাম হবে 3টা, গ্রিড তো দিলাম, ওভার স্টাইল লেআউট, ইয়াটা কোথায়, কলাম গ্যাপ দেওয়ার অপশনটা স্টাইলে দেওয়া আছে, আইটেম প্যাডিং মার্জিন বক্সেরও কন্টেন্ট এটা এখানে নাই। মানে আমি চাচ্ছিলাম যে যে দুইজনের মাঝখানে কি পরিমাণ গ্যাপ হবে, মানে এই যে গাটার যেটাকে বলতাম আমরা, সেটা কন্ট্রোল করার, বাট সেটা এখানে পাচ্ছি না। ভিডিও প্রাইভেসি মোড,
আবার মজার বিষয় কি জানেন, এখানে কিন্তু অলরেডি ভ্যানুবক্স কানেক্টেড। এই যে আপনি ক্লিক করেন ভ্যানুবক্সও দেখতে পাবেন। আমি এটাকে আপডেট করলাম, রেজাল্ট যদি আমি একটু চেক মার্ক করি, এই যে প্লাসে ক্লিক করলে সে কিন্তু আমাকে যে অলরেডি দেখাচ্ছে আমি এটা ইউজ করেছি। এই যে কুল কিন্তু এটা। ওকে, এই জিনিসগুলো এখানে হয়। এখন এখানে আরো কিছু জিনিস ছিল যেগুলো আমি এখান থেকে পাচ্ছি না ঠিকই, বাট হয়তো বা একটু ফাইন্ড আউট করা লাগতো, সেগুলো আমরা পেয়ে যাব। বাট এই যে দেখেন প্রায় কিন্তু অনেকটুকু কাজ কিন্তু সে আমার কমিয়ে আনছে। দেখেন এই জিনিসটা কিন্তু সম্পূর্ণরূপে এখন অর্গানাইজড হিসাবেই দেখতে পাচ্ছি আমরা। তার মানে আমাদের ক্যাপাবিলিটিস আর আমরা যদি প্লাগ ইন সম্পর্কে জানি তাহলে আমরা এই জিনিসটা কিভাবে কাজ করতে পারবো। ওকে ওকে, তো আশা করি আমরা সবাই এই বিষয়টা ক্লিয়ার। এবার আসেন আমাদের নেক্সট টাস্ক যেটা, সেটা হলো যে আমাদের কন্ট্যাক্ট পার্ট। কন্ট্যাক্ট পার্ট কিভাবে কাজ করে, এই কন্ট্যাক্ট পার্টটা আপনাকে একটু ভালোভাবে বুঝতে হবে। এরকম কন্ট্যাক্ট পার্টের জন্য যদি আপনি মনে করেন যে আপনাকে কেউ থিম থেকে কোনো কি দিবে, গাইডেন্স দিবে, তাহলে না, এটা আপনার ভুল। থিম থেকে কখনোই কন্ট্যাক্ট ইনফরমেশন প্রোভাইড করা হয় না। আরেকবার বলে দিই, থিম থেকে কখনো আপনাকে কন্ট্যাক্ট ইনফরমেশন প্রোভাইড করবে না, বা কন্ট্যাক্টের জন্য একটা ফিল্ড জেনারেট করে দেওয়া, এটা কিন্তু তারা করে না। এখন বিষয়টা হলো এই যে তারা আচ্ছা একটু হ্যাঁ, তো ঠিক আছে, তো চলেন আমরা আবার কন্টিনিউ করি। আমরা যেটা দেখছিলাম বলতেছিলাম সেটা হলো যে কখনোই কোনো প্লাগইন বা সরি কোনো থিম আপনাকে এরকম কন্ট্যাক্ট প্যানেল প্রোভাইড করবে না। কেন? দেখেন, থিমের কাজ হলো ইন্টারফেস নিয়ে রিসার্চ করা। তার সম্পূর্ণ রিসার্চটা হবে ইন্টারফেস বেসড। তার মানে আপনার ইন্টারফেসটা দেখতে কেমন, আপনার ইন্টারফেসে কি কি ধরনের কার্ড সিস্টেম দেওয়া যায় কিনা, কোনো ধরনের স্লাইডিং প্রসেস দেওয়া যায় কিনা, এইগুলো হলো থিম নিয়ে রিসার্চ করবে তারা, বা থিম নিয়ে তারা এটা রিসার্চ করে। কিন্তু যদি কোনো কন্ট্যাক্ট ফর্ম বানায়, অথবা যদি কোনো এই যে ডেটা আদান প্রদানের কোনো সিস্টেমেটিক বানানো হয়, সেগুলো কিন্তু থিম সাপোর্ট করবে না। একটু ভেঙে আরেকটু ক্লিয়ার করে বলে দেই, যেই আহ, মানে ফিচারে, যেই রকম ফিচার গুলোতে কন্ট্যাক্ট ইনফরমেশন মানে ইনফরমেশন লেনদেন হবে, সেগুলো কিন্তু কখনোই থিম কোম্পানি প্রডিউস করে না। কেন করে না? কারণ কন্ট্যাক্ট ইনফরমেশন কিন্তু ঠিকঠাক মতো কাজ করানোর জন্য কিন্তু কি দরকার পড়ে, ডেটাবেজের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ইনফরমেশন, আদারওয়াইজ আরো এক্সট্রাঅর্ডিনারি সিস্টেমেটিক বিষয়গুলো প্রয়োজন পড়ে, যেগুলো থিম দিতে পারে না। এগুলো কিন্তু আমাদের প্লাগইন থেকে নিতে হবে। তার মানে যদি আমি এরকম কোনো কন্ট্যাক্ট ফর্ম বানাই, এটা যেহেতু একটা ফিচার, কারণ এই কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে অডিয়েন্সরা কিন্তু আমার সাথে কমিউনিকেট করবে ভার্চুয়ালি, তো সেই ক্ষেত্রে আমাকে এই কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দিতে হবে। এখন এরকম কন্ট্যাক্ট ইনফোর উপর প্লাগইন অনেকগুলাই আছে। অনেকগুলো প্লাগইন আছে যেগুলো কি করে, কন্ট্যাক্ট ইনফরমেশন ফর্ম দেয় এবং সেই ফর্মের ডেটাগুলো আমরা ড্যাশবোর্ড থেকে রিসিভ করতে পারি। আবার অনেকগুলো আছে যেগুলো আমাদেরকে ইমেল থ্রু ট্রান্সফার করতে হয়। কি করতে হয়? ইমেল থ্রু মানে হলো সে আমার ইমেলের সাথে কানেক্ট করে দেয় এসএমটিপির মাধ্যমে। এসএমটিপি, ওইটার মাধ্যমে ইমেল কানেক্ট করে দেয়। দেন আমরা সেই ইমেল কানেক্ট করে কেউ যদি আমাকে মেইল পাঠায় বা কেউ যদি এখানে কিছু লেখে, তাহলে আমার সেই মেইলটা ডিরেক্টলি আমার মেইলে গিয়ে অ্যাপ্রোচ করে যে অমুক ব্যক্তি আপনাকে মেইল পাঠাইছে। তাহলে ওই অনুপাতে আপনি আবার রেসপন্স করেন। তো প্রথম যে ধাপটা বললাম সেটা হলো যে ভাই, এমন কিছু প্লাগইন আছে যেগুলো আমাকে কি করে, এই যে থিমের মধ্যে বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে আমাকে বলে দেয় যে অমুক ব্যক্তি মেসেজ করছে। ঠিক যেমন ভাবে এই যে কেউ কমেন্ট করলে যেমন আমাকে ড্যাশবোর্ডে বলে না যে এই একটা কমেন্ট আসছে, একটা কমেন্ট আসছে, ঠিক তেমনই। কিন্তু এখানে একটা প্রবলেম হলো, যেসব থিমগুলো এরকম ড্যাশবোর্ডের সাথে কানেক্টেড করে কাজ করায়, সেগুলো বেশিরভাগই হয়তোবা খুবই রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড মানে হলো খুবই অল্প সার্ভিস দেয়, বাকিটা পুরোটাই ওরা প্রিমিয়ামের উপর ডিপেন্ডেন্ট করে দেয়। যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা একেবারে ফ্রি ভার্সন, তো সেই ক্ষেত্রে আমরা আজকে একটা নতুন একটা ফিচার বা একটা নতুন একটা প্লাগইন সম্পর্কে জানবো, যেটা আমাদেরকে মেল থ্রু করায়। কিন্তু এখন আরেকটা ঝামেলা, মেল থ্রু যদি করাইতে হয়, আপনি যদি এসএমটিপি বা জিমেল এর সাথে কানেক্ট করতে চান, ঝামেলা আরেকটা হইলো যে আপনার যে মেইন ওয়েবসাইটটা আছে সেটা সাব ডোমেইনে নয়,
আপনার মেইন ডোমেনে থাকা লাগবে। বিষয়টা কি ভালো আমি বুঝাতে পারতেছি? প্লাগইন আপনাকে কানেক্ট করাতে পারবে, কিন্তু গুগল থেকে তাদের এসএমটিপি ইউজ করার বা তাদের ওই যে গুগল মেসেজ এপিআই ইউজ করার তাদের একটা ছোট একটা রিকোয়ারমেন্ট আছে। সেটা কি? সেটা হলো তারা আপনাকে বলে যে আপনাকে কি করতে হবে, এই যে মেইন ডোমেইনের আন্ডারে অ্যাপ্লাই করতে হবে। সাবডোমেইন দিলে তারা আবেদন কি করে না, গ্রহণ করে না। তো এই হলো টোটাল বিষয়টা। আশা করি এখন বুঝতে পারতেছেন যে কেন অ্যাকচুয়ালি এই মেজর সমস্যাটা আমরা ফেস করি। তো এখন আমাদেরকে কি করতে হবে, লিস্ট আমি যতটুকু কেপেবল আমরা আছি এখন সেটা আমি দেখিয়ে দিই। ঠিক আছে, ওকে। তো যেহেতু এই যে প্লাগইনটা আমরা ইউজ করব, এখানে একটা জিনিস আপনি বলে বুঝে নেন। এখানে আমরা কিন্তু আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। আমাদের রিকোয়ারমেন্ট কি? এখানে স্টাইল শিট রিকোয়ারমেন্টটা হলো খুবই ম্যান্ডেটরি। তো যেহেতু স্টাইল শিট আমাকে নিজের কাস্টমাইজ করতে হবে, তাহলে আমাকে ওইরকম একটা প্লাগইনের সাথেই কোলাব করতে হবে যে আমাকে স্ট্রাকচারটাকেও কি করতে, এডিট করার পারমিট দেয়। অনেকগুলো আছে ডেমো দিয়ে দেয় যে আপনি এই ফিল্ড পাবেন, এই ফিল্ড পাবেন না, এই ফিল্ড পেলে এই ফিল্ডের সাইজগুলো 500 পিক্সেল হবে, এগুলো চেঞ্জ করতে পারবেন না, মানে স্ট্রিক্টেড। আমি বিষয়টা ভেঙে ভেঙে কেন বলতেছি, কারণ হলো আপনারা এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে হবে। ঠিক আছে, আমি একটা পসিবিলিটিস বা একটা পসিবল ওয়ে বলে দিব, আপনারা বাকিগুলো নিজেরা রিসার্চ করে ফাইন্ড আউট করবেন। তো এখন কথা হলো এই যে এতগুলো যে বললাম, তো এখান থেকে একটা প্লাগইন আছে যেটা আমাদের কাজের সাথে খুবই মিলে। সেই প্লাগইনটার নাম হলো কন্ট্যাক্ট ফর্ম 7। তো আগে চলেন আমি এই ফিল্ডটাকে একটু বানাই। এই ফিল্ডটা আমি একটু বানানোর জন্য আমাদের পেজটাতে আসলাম। এই যে এখানে প্লাসে ক্লিক করে সিঙ্গেল পেজ, সরি আমার এটা তো ডাবল হয়ে গেল। এই যে প্লাসে ক্লিক করলাম, সিঙ্গেল পেজ নিয়ে নিলাম। এখানে জাস্ট করে আমার একটা হেডলাইন প্যারাগ্রাফ বসবে। আমি এক কাজ করি, এই হেডলাইনটাকে ডুপ্লিকেট করে ড্রাগ এন্ড ড্রপ করে নিচে নিয়ে আসি। এই যে ডুপ্লিকেট করে নিচে গেলাম, এই যে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে এই যে প্যারাগ্রাফটারও সেম বিষয়, ডুপ্লিকেট করলাম, ড্রাগ এন্ড ড্রপ করে নিচে। ওকে, দেন আমার এখানে কি করতে হবে, এখন অ্যাপ্লিকেশন ফর্মটার কাজ করতে হবে, আমাদের ইনস্টল করে নিতে হবে। তো এখন চলেন আমরা আগে একটু ইনস্টলটা করে আসি। আমি এখানে লিখলাম CONTACT কন্ট্যাক্ট ফ্রম 7, যেটা খুবই ভালো একটা রিভিউ আছে এবং প্রায় 5 মিলিয়ন ইনস্টলেশন, মানে হলো আহ, একটা এলিমেন্টর যতবার ইউজ করা হয়েছে তার মতো কন্ট্যাক্ট ফর্ম 7ও ইউজ করা হয়েছে। অনেকগুলোই আছে, আপনি এখান থেকে আপনারা তো অবশ্যই, আমি তো কন্ট্যাক্ট ফর্ম 7 দেখাবো, আপনারা ইউটিউব ঘাটাঘাটি করে আরো কন্ট্যাক্ট ফর্ম 7 বা আরো কন্ট্যাক্ট ফর্ম কিভাবে মেক করা যায় এগুলো আপনারা রিসার্চ করবেন। আমি এখানে ইনস্টল মতে ক্লিক করলাম, ইনস্টল হয়ে গেল। আমি এখন এটাকে অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পর এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এই যে যে পেজটাতে আমরা এটা ইনস্টল করেছি আগে এটাকে একটু আপডেট করি, যা কাস্টমাইজ করেছি। দেন এখন আমি এটাকে কি করব, আপডেট হয়ে গেলে আমি এখন এটাকে একটু আবার রিফ্রেশ করব। আমি আবার এটাকে একটু রিলোড করলাম। কারণটা হলো এখানে আমি পরিবর্তন করি যে এটা কিন্তু এখানে আপডেট হতে সময় লাগে। তো যখন আমি এই কাজটা করলাম, আমি এখন যখন এখানে রিফ্রেশ করলাম, এখন যদি একটু দেখি কি হয়। ওকে, সবগুলো ডেটা আমি আবার ব্যাক পাচ্ছি এবং হুবহু দেখতে পাচ্ছি। এবং সে আমাকে দেখবেন যে কন্ট্যাক্ট ফর্ম 7 যে আমি ইউজ করেছিলাম, এই যেখানে গেলাম কন্ট্যাক্ট ফর্ম 7 এর জন্য সে আমাকে বলতেছে যে ভাই আপনার একটা কন্ট্যাক্ট ফর্ম 7 ইনস্টল করেছেন, এটার জন্য আপনি একটা কন্ট্যাক্ট ফর্ম 1টা আপনি চাইলে একবার কি করতে পারেন, একবার ভিজিট করে চেক করে নিতে পারেন। তো আমি এটা একটা টেম্পোরাল একটা ইয়া হিসেবে দেখে নিলাম। সেখানে দেখলাম সে আমার জন্য একটা ফর্ম দিয়েছে, যেটা আমি একটু যদি রেজাল্ট শিটে একবারে দেখি, দেখবেন যে একটা ডেমো দেওয়া হয়েছে। ডেমো, এটা কিন্তু অরিজিনাল কিছু না, এখনো ডেমো, এটা আমরা চেঞ্জ করতে পারবো। যেখানে ইওর নেম, ইওর ইমেল, সাবজেক্ট, মেসেজ এই অপশনগুলো দেওয়া আছে। ওকে, এখানে সুন্দর আকারে লেভেল আপ করে বলা আছে। কিন্তু আমার এখানে কি সেম জিনিসটা লাগবে? না, আমার এখানে দেখেন তাদের লেভেলটা না লিখে আমার কিন্তু এখানে রাখবে হলো তাদের হোভার প্লেস হোল্ডারটা। তখন আমি কিভাবে আমার প্লেস হোল্ডারটা আমি এখানে লাগাতে পারি বা ইউজ করতে পারি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যদি আমি এখন চাই এদের প্লেস হোল্ডারটা আমি ইউজ করতে, তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হলো যে
প্লেস হোল্ডারের জন্য আমাকে এখন এই জিনিসগুলো একটু অর্গানাইজ করতে হবে। সর্বপ্রথম আমি এই যে একটা পার্ট এত বড় স্ক্রিনে নিয়েছি, এটা কিন্তু অর্গানাইজ করতে সমস্যা হবে। সেজন্য আমি এক কাজ করব, আগে ইনার সেকশনের মধ্যে এই কাজটা করব। এই যে একটা ইনার সেকশন রাখবো, দেন আমি ইনার সেকশনের মধ্যে এতগুলো তো দরকার না, আমি একটাকে ডিলিট করে দিয়ে এই যে দ্বিতীয় জনের মধ্যে আমি জাস্ট খালি এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। কেন করলাম এটা? কারণটা হলো এখন আমি এই যে ইনার সেকশনটাকে ধরে যদি আমি এটার উইথ কি করে দেই, ফিক্স করে দেই, সে কিন্তু সেই উইথের মধ্যে শো করাতে বাধ্য। যেমন আমি এখানে 500 দিলাম, দেখেন সে আমার স্ক্রিনটাতে কিন্তু 500তেই কনভার্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন? তার মানে বুঝতে পারতেছি যে আমরা এখান থেকে চাইলে কি কি এডিটিং আমরা করতে পারি। ওকে, এখন যদি আমি এটাকে আবার আপডেট করি, আমি যখন এটাকে একটু রিফ্রেশ করি, দেখতে পাবেন যে আমি যা যা পরিবর্তন করেছি তা কিন্তু আস্তে আস্তে আমি এটার একটা ভিজিবিলিটি দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আমি একটু পরে করি, কারণটা হলো এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা করার আগে আমি একটা ওভারঅল ভিউ সেট করে নিতে চাচ্ছি আর কি। তো চলেন আমি আরেকটু কাজ করি। সর্বপ্রথম এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার এই যে এই অপশনগুলোকে কাটে মানে দরকার না প্রয়োজন, এগুলো আমাকে রিমুভ করে দিতে হবে। এখন এটা রিমুভ করা যায় কি করে? রিমুভ করার আগে আমি হালকা আরেকটু কাজ করতে চাই। সেটা হলো দেখেন, আমি এটার একটা হাইট দিয়েছি 500, এখানে দেখি তো এটার উইথ কত, আমি সেই অনুপাতে উইথটা সেট করে দিই। আমি যদি এখানে চেক আউট করি, আমি ওদের ইয়েটা দিয়ে সবকিছু চেক মার্ক করলে প্রায় 555, 560। ওকে, তাহলে আমাকে এখন এখানে আগে যেটা করতে হবে সেটা হলো যে আমি এখন এখানে 560 পিক্সেল দিয়ে আগে এটাকে বড় করতে চাই, প্লেস হোল্ডারে যে আমার ইয়াগুলা ইনপুট গুলাকে। তো এটার জন্য আমি স্টাইলে চলে গেলাম। সেটাতে আমি এই যে এখান থেকে তাদের ইনপুট ফিল্ড, এই যে ইনপুট এন্ড টেক্সট এরিয়া, এটাতে গেলাম। সেখান থেকে তাদের এই যে উইথ আছে কিনা সেটা চেক করেন। এই যে ইনপুট উইথ আমি এখানে দিয়ে দিলাম 550। ঠিক আছে, এখন 550 দিলাম, কিন্তু আমার মেইন হেডলাইন হলো কত, 500, এটা কিন্তু ঠিক হবে না। তাহলে আমি এটাকেও 550 মেক করে দিলাম। এই যে সে আমার এখন একসাথে দুজনকে বড় করে দিল, কিন্তু আমার এই যে এখনো পর্যন্ত ইওর মেসেজ অপশনটা এখনো ছোট। তাহলে এই যে ইনপুট এন্ড টেক্সট এরিয়া, আবার এখান থেকে ইনপুট উইথ গেলাম, এবার ইনপুট টেক্সট এরিয়া উইথ, এই যে এখানে আমি করে দিলাম 550। দেখেন তো কাজ হয়ে গেল, কাজ কিন্তু হয়ে গেল। এবার আসি বাটন। বাটনের কালার কি চেঞ্জ করতে পারবো আমরা? এই যে দেখেন সাবমিট বাটন। কি করবেন আপনি, আপনি কোন অ্যালাইনমেন্ট রাখবেন? আমি রাইট অ্যালাইন করলাম, রাইট করে দিলাম। এরপরে উইথ আছে, উইথ কন্ট্রোল করতে চান, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, কি দিবেন? আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার তো নাই, কিন্তু আমার বর্ডার কালার আছে। বর্ডার কালার কোনটা, আমি যদি একটু ভালোভাবে মার্ক করে নিয়ে আসি, এই হলো আমার বর্ডার কালার। আমি এখান থেকে সিলেক্ট করলাম বর্ডার কালার কোনটা, এই যে এটা। আমি কালারটাকে চেক করলাম, চুজ করলাম, দেন গিয়ে আমি এখন এই জায়গাটায় এই যে বর্ডার কালারটা নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় আমি এখন আমার কালারটা দিয়ে আসি। লেখা কি হয়? লেখা এখানে কি আছে? লেখা আছে সেন্ড। এখন এখানে একটা বিষয় আছে, দেখেন এটা কিন্তু প্লাগইন থেকে আসছে। আমার এই পার্টটা কোত্থেকে আসছে? প্লাগইন থেকে আসছে। তার মানে এখন আপনি কিন্তু এখানে কন্টেন্টে কিন্তু ওই রকম ফিচার পাবেন না। দেখেন প্লাগইনে কি এখানে কি লেখা আছে, কি লেখা চেঞ্জ চেঞ্জ করব, এগুলো কি বলার কোনো অপশন এখানে দিয়েছে তারা? দেয় নাই। তার মানে যেহেতু এটা থার্ড পার্টি প্লাগইন, মানে এটা এলিমেন্টের সাথে কোল্যাব করতেছে, তার মানে এটারও একটা এডিটিং জোন আছে, আমাকে সেখানেই নিয়ে গিয়ে এটা এডিটিং করতে হবে। তো এটা এডিটিং জোন কোনটা? আমার মতে এটা এডিটিং জোনটা হলো আমার এই যে কন্টেন্ট এডিট, মানে এই যে কন্টেন্ট কি রাখবো না রাখবো, এটা হলো ডিরেক্টলি তাদের ওই যে প্লাগইনের মধ্যে। কোনটা? এই যে কন্টাক্ট ফর্ম 7, এখানে আমি সেটিংসে গেলাম। আমরা কিন্তু এই যে কন্টাক্ট ফর্ম 1টাকে এডিট করছিলাম বা ইউজ করছিলাম, এখন এটাকে আমি এডিটে এখানে ক্লিক করব। এই যে এখন এইখানে সাবমিটের মধ্যে একটা বাটন নামে সাবমিট লিখেছে, আমি এখন এখানে কি লেখা দেখাবো? এখানে কি আছে? সেন্ড নামে অপশন আছে। তাহলে আমি এখন এখানে কি করব? এখানে আমি সেন্ডটাই লিখে দিব। এখানে আমি সেভ করলাম। সেভ করার পর আমি এখানে তো এটাকেও আপডেট করেছি। রেজাল্ট যদি আমি এখন একটু চেক করি, এখন কিছুটা ডিফারেন্স আপনি দেখতে পাবেন। কি দেওয়া আছে? সেন্ড। কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? আপনারা যে এখানে সেন্ড দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে সেন্ড দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আবার এখানে একটা কি আছে?
কিছু একটা বসে আছে। মানে এইখানে ডিজাইনে দেখা যাচ্ছে সেন্ডের সাথে সবকিছু ওকে, বাট এখানে গিয়ে দেখতেছেন যে এখানে গ্যাপ। কেন গ্যাপ? কারণটা হলো এখানে কিছু একটা জিনিস হিডেন আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। কোথায়? আমাদের এলিমেন্টরে। কি সেটা? আমি যদি এটাকে একটু ইন্সপেক্ট করি সেটাও আমি ফাইন্ড আউট করতে পারবো। এখন আসেন আমার আরেকটা কাজ, সেটা হলো ইওর নেম ইমেল সাবজেক্ট। এখানে কি সবগুলো ঠিক আছে? ফুল নেম ইমেল অ্যাড্রেস মেসেজ, তার মানে এখানে কি কি লাগবে? ফুল নেম ইমেল অ্যাড্রেস মেসেজ, সাবজেক্ট আমি কিছুই লাগবে না। তো এটাকে মডিফাই করব কোথায় আমি? এই যে আমার কন্ট্যাক্ট ফর্মে গিয়ে মডিফাই করব। সাবজেক্ট লাগবে না, এই যে সাবজেক্টে যতটুকু কোড তারা দিয়েছে সেটা কেটে দিব। আর এই যে দেখেন এখানে লেভেল কিন্তু দরকার নাই, কারণ ইউর নেম আমরা কিন্তু লেভেল আকারে দেখাচ্ছি না, তাহলে আমাকে এই জিনিসগুলো কাটতে হবে। এই যে আমি এগুলো সব কেটে দিলাম। এই যে ইওর মেসেজ, এটাও কেটে দিলাম। এগুলো সব আসবে প্লেস হোল্ডার প্রসেসে। কিসে আসবে? প্লেস হোল্ডার। এখন প্লেস হোল্ডার কিভাবে অ্যাড করে এটা আপনার জানা উচিত না? তো যদি আমি এই যে এগুলো যে কাটলাম, এখন যদি আমি এটাকে সেভ করি, রেজাল্ট শিটে আপনি অনেকগুলো পরিবর্তন একসাথে দেখতে পাবেন। এই যে সেভ হয়েছে, এখন আমি রিফ্রেশ করলাম, দেখেন কোনো কি বললাম আমার অপশন গুলো কি আছে? নাই কিন্তু। তাহলে এখন আমাকে কি করতে হবে? অপশন গুলোকে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব? আপনি এখন এখানে লিখে দেন যে আমার এটা লাগবে। সর্বপ্রথম এখানে আপনি কি লিখতে চান? এখানে আপনি লিখতে চান যে আমার ফুল নেম লাগবে। তাহলে এখন এটাকে বলতে হবে প্লেস হোল্ডারে। এখন প্লেস হোল্ডার কিভাবে কন্টাক্ট ফর্মের সাথে কানেক্ট করে কাজ করে এটা আমাকে জানতে হবে। আমি এখানে গেলাম, এখানে গিয়ে লিখলাম কন্ট্যাক্ট ফর্ম 7 প্লেস হোল্ডার। এটা কিন্তু তারা এখানে বলে নাই, আমাকে এটা সার্চিং করে দেখতে হচ্ছে। গেলাম এখানে, এই যে তারা তাদের ওয়েবসাইটে বলে দিয়েছে যে প্লেস হোল্ডার কিভাবে সেট করা যেতে পারে যদি আমি চাই। একটু নিচে গেলে দেখতে পাবেন যে তারা এখানে বলে দিচ্ছে যে যদি আপনি এরকম ইওর নেম হিয়ার নামে কিছু কোন ফিল্ড চান, তাহলে আমাকে এই যে টেক্সট ইওর নেমের সাথে প্লেস হোল্ডার এভাবে অ্যাড করে দিতে হবে। তাহলে আমি যদি এখন কোডের সাথে ম্যাচ করাই, এই যে দেখেন তো টেক্সট ইওর নেম, এরপর অটো কমপ্লিট, এরপর আমি এখন আমার প্লেস হোল্ডারটাকে অ্যাড করে দিব। আর এখানে আমাদের ইওর নেমের এখানে জায়গায় কি লিখবো? ফুল নেম। আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর রেজাল্টেও যদি আমি এখন চেক মার্ক করি, সেই ডিফারেন্সটা আপনি দেখতে পাবেন। দেখেন তো ফুল নেম অপশনটা আসছে? আসছে। ঠিক তেমনি ভাবে ইওর ইমেল, ইওর মেসেজ, সেম জিনিসটা এখানে ওয়ার্ক করবে সেম ভাবে। যেমন আমি এখানে গেলাম, এখানে গিয়ে এই যে প্লেস হোল্ডার ইওর ইমেল, আবার এখানে লিখলাম প্লেস হোল্ডার ইওর মেসেজ, সেভ করলাম। কন্ট্রোল এস প্রেস করে ফেলছে, আমার এখানে সেভ করতে হবে। সেভ করার পর রেজাল্ট দেখেন ইওর ফুল নেম, ইওর ইমেল, ইওর মেসেজ, যা আপনি মডিফাই করতে চান সব মডিফাই করে এখন আপনি সেন্ড বাটনে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে। এখন সেন্ড বাটনের এখানে সমস্যাটা কি? এবার আসেন এই সমস্যাটা সমাধান করি। এখানে তাদের যেহেতু আমি এখন এখানে কোনো অপশন পাচ্ছি না, দেখেন এলিমেন্টর এটা ক্যাচ করতে পারতেছে না, আমার এই জায়গাতেও এটার ব্যাপারে কোনো অতিরিক্ত স্পেস নিয়ে সম্পর্কে কোনো ধারণাই নেই, তাই না? তারাও এটা ধরতে পারতেছে না। তো আমি এক কাজ করি, আপনাদের সুবিধার্থে আমি এখানে অতিরিক্ত এই যে স্পেসিং গুলো কেটে দিই। এগুলো কিন্তু মেটার করে না, যদিও আমরা স্পেসিং জানি, শুরু প্রথম ক্লাসে জেনেছি যে অ্যাকচুয়ালি এরকম স্পেসিং গুলো মেটার করে না আমাদের ডিজাইনে। যদি আমি সেভ করি, তারপরে দেখবেন যে এই প্রবলেমটা থেকে যায়। দেখেন কোনো পরিবর্তন কিন্তু আসে নাই। ওকে, আচ্ছা, রাইট অ্যালাইন থেকে লেফট অ্যালাইন হয়ে গেছে, এটা একটা বড় সমস্যা। একটু রিফ্রেশ করে দেখি তো কেন হয়েছে। এখানে আমাদের ঠিক আছে কিনা এটা একটু চেক করে আসি। আচ্ছা, তো আমরা একটু এক কাজ করি, এডিটিং এ ক্লিক করি, এরপরে অ্যাডভান্স, সরি স্টাইল, সাবমিট বাটন। ওকে, এখানে কোন একটা সমস্যা হয়েছে, 1 মিনিট।
আচ্ছা, এখানে এটার ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে, কেন হইলো? এখানে দেখেন একটু বড় হয়ে গেছে। আমরা কি এটার উইডথটা কি ছোট করে দিয়েছিলাম? 550। আর এগুলোর ক্ষেত্রে ইনপুট এন্ড টেক্সট এরিয়া 550। মেবি কোনো প্যাডিং রেখেছে, রাইট? হুম। ওকে, যদি এটা ইস্যু হয় তাহলে চলেন আমরা একটু এখানে একটু রিফ্রেশ করে আরেকবার চেক করি যে এই সমস্যাটা কেন হচ্ছে। আহ চলেন একটু এটাকে ইন্সপেক্ট করি। অতিরিক্ত জায়গা এখানে কোন ব্যক্তি প্রোভাইড করতেছে আমি এটা একটু চেক করতে চাই। এই যেটা হলো আমার কোড। পিসি স্লো কাজ করতেছে অনেক। আচ্ছা, 550 না দিয়ে আমরা এক কাজ করি, 100% করে দেখি তো, তারপরও কি স্ক্রিনটা বের হয়ে থাকে কিনা। ইনপুট এন্ড টেক্সট এরিয়াটাকে আমরা 550-এর মধ্যে না রেখে আমরা এটাকে পার্সেন্টে নিয়ে আসি এবং এখানে বলে দিই এটা 100% হবে। তারপরও তো বের হয়ে থাকতে। আচ্ছা, তো চলেন, আমার মনে হয় স্পেসটা ম্যাটার করে এখানে। চলেন আবার একটু স্পেস গুলো দিয়ে আসি। আমি এটাকে সেভ করলাম। এবার আবার একটু চেক মার্ক করি তো। হুম। আচ্ছা, স্পেসটা ম্যাটার করে। তাহলে আমাদেরকে এই বিষয়টা একটু সতর্ক থাকতে হবে, এখানে স্পেসটাও ম্যাটার করে। ওকে, এই যে এখন মোটামুটি এখানেও ঠিক আছে, বাট এখান থেকে আবার এই যে এখানে গ্যাপটা আসছে। তো ঠিক আছে, চলেন যেটা আছে এটাই ওকে। এখন আমার ইন্সপেক্টর করে চেক করার দরকার হলো এইখানের এই জায়গাটা খালি কেন, কিছু কি আছে এখানে। এই যে যখন আমি এবারে একটু নাড়ানাড়ি করলাম, তখন দেখবেন যে এখানে একটা ছোট একটা জিনিস কিন্তু আপনারা ফোকাস করতে পারবেন। এই যে প্যারাগ্রাফের ভিতরে গেলাম, এই যে ইনপুট, এই যে স্প্যান, এই যে দেখেন এখানে স্পিনার নামে একটা অপশন আছে যেকে আপনি ভিজিবিলিটি হিডেন আকারে দেখতে পাচ্ছেন, বাট আমি যদি এটাকে ভিজিবল করে দিই এরকম একটা ইনফরমেশন সে কিন্তু আমাকে দেখাচ্ছে, কিন্তু আমার এটা দরকার নাই। এই যে দেখেন এটা তো আমার দরকার নেই, এটা কি এখানে রাখার কোনো মানে আছে? আমি যদি এখানে ভিজিবিলিটি আমি কি করে দেই, হিডেন করে দেই, ডিসপ্লে নান করে দেই, তাহলে মানে আমার এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। এখন এই যে এটা হলো কাস্টম সিএসএস, আমি কাস্টম সিএসএস টাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি।
দেখেন এলিমেন্টরি কিন্তু কাস্টম সিএসএস ইমপ্লিমেন্ট করতে গেলে এলিমেন্টরি প্রো ভার্সনটা কিনতে হবে। এলিমেন্টর নিজেও বলে দিচ্ছে। এই যে আপনি যে কোনো একটা অপশনে যান, আপনি যদি কোথাও কাস্টম সিএসএস এই যে অ্যাডভান্সে গিয়ে এই যে কাস্টম সিএসএস ইমপ্লিমেন্ট করতে চান, তখন বললো যে ভাই আপগ্রেড করেন। কাস্টম সিএসএস ইমপ্লিমেন্ট করতে হলে আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজারও ইউজ করতে পারেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার আপনি সেটার মাধ্যমে কি করতে পারেন, আপনার ওই যে কাস্টমাইজেশন ইয়াগুলোকে অ্যাড করে দিতে পারেন। কিভাবে চলেন আমি এবার একটু দেখে আসি। এই যে আমি এখন কি করলাম, ওয়ার্ডপ্রেসের এই যে কোনো একটা পেজেস থেকে অল পেজ, মানে আমাকে কোনোভাবে জাস্ট খালি এই যে এডিটে ক্লিক করে আমি কাস্টমাইজারের কাছে যেতে চাই। ও সরি, এইভাবে না গিয়ে আরেকটু বেটার হয় আপনার এই যে এখান থেকে এই যে কাস্টমাইজ, ঠিক আছে, এই যে কাস্টমাইজের কাছে চলে গেলাম। এই যে এখানেও কি অ্যাডিশনাল সিএসএস পার্ট কিন্তু আছে। নিচে গেলাম, এই যে অ্যাডিশনাল সিএসএস চেক মার্ক করলাম, এখানে এই যে কোড দেওয়া আছে বা ফিল্ড আছে, আপনি এখান থেকে যেখানে ভালো লাগে আপনি সেখানে কি করেন অপশনটাকে অফ করে দেন। লাইক কিভাবে, আমি যে ওই যে সিএসএস কোডটা পেলাম না, এই যে এই কোডটাকে আমি কপি করলাম, কপি করে এখানে লিখে দিলাম। কি বলছিলাম, আমার ডিসপ্লে নান লাগবে, রাইট? এই যে এখানে কিন্তু অলরেডি আছে। আমি যদি ভিজিবিলিটি এখানে যদি ভিজিবল করি তাও দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন? ওকে, তাহলে আমি এক কাজ করি, এখানে ডিসপ্লে আমি এখানে করে দিলাম নান। দেখেন তো এখন আর আছে নাই, জাস্ট আমি পাবলিশ করে দিলাম, আমার রেজাল্টটা এখানে কিন্তু শো করবে। দেখেছেন কাস্টম সিএসএস আমাদের ইয়াতে অ্যাপ্লিকেবল। ওকে, মোটামুটি আমরা কিন্তু এখান থেকে ফুল নেম, ইওর ইমেল, ইওর মেসেজ পার্টটা তৈরি করলাম। বাট এটাই কি টোটালি ডান? আরেকটু আছে কিন্তু। কি সেটা? সেটা হলো যে এখানে কিন্তু চেক মার্কের একটা ফিল্ড দরকার ছিল, সাবস্ক্রাইব নিউজ লেটার। যদি আমি এখন এটা ইমপ্লিমেন্ট করতে চাই, এই যে এখানে কিন্তু আপনার জন্য তারা কি করেছে, এই যে আমি যদি এখন এখানে ওদের প্লাগইনস থেকে ওই যে কন্টাক্ট ফ্রম 7 এ যাই রেফারেন্স স্বরূপ, সেখানে কিন্তু এখানে কিছুটা ডিফারেন্স আপনারা দেখতে পাবেন। এই যে কন্টাক্ট ফর্ম 1 এই যে ক্লিক করলাম, এখন আমার কি লাগবে, এই যে সাবমিট বাটনের সাথে আমার একটা চেক বক্স লাগবে। এই যে আমি এখন চেক বক্সটা নেই, এই যে চেক বক্স নিলাম। সে বলতেছে এখন কি কি লাগবে, রিকোয়ার্ড ফিল্ড দিতে হবে। এরপর আমি এটাকে বললাম যে এই যে কোনো একটা অপশন লিখতে হবে, মানে বলতে হবে যে ওই যে সাবস্ক্রাইব আওয়ার নিউজ লেটার বা যেটা আপনি বলতে চান, এই যে সাবস্ক্রাইব নিউজ লেটার। আমি এটা এখানেও লিখে দিলাম, সাবস্ক্রাইব নিউজ লেটার ইনসার্ট করে দিলাম। সে কিন্তু এখন আমার এখানে সাবস্ক্রাইব নিউজ লেটার অ্যাড করে দিবে। সেভ করলাম। রেজাল্ট যদি আমি এখন এখানে একটু চেক করি, আসবে, বাট আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আসবে না। এখন এই দুজনকে এক লাইনে আনা কি সম্ভব? এখন এই দুজনকে এক লাইনে আনতে হলে আপনাকে একটু সিএসএস ঘাটতে হবে, কারণ এখানে আপনি তাদের কোনো অপশন নাই, এটাকে আপনাকে কাস্টম সিএসএস এর মাধ্যমে ডেকে কি করতে হবে, কাজ করতে হবে। আমি এখন এই যে এখান থেকে এইটুকুন অপশনটাকে ডাকলাম, এই যে দেখেন এদেরকে কিন্তু তারা একটা প্যারাগ্রাফের মধ্যে ইউজ করা হয়েছে। এই যেটা হলো একটা কন্টাক্ট ফর্মের সাবস্ক্রাইব বাট এটা হলো ইয়া। কিন্তু যদি আমি এই যে দেখেন এই প্যারাগ্রাফটাকে যদি আমি একটা ডিসপ্লের মধ্যে রাখতে পারি, ফ্লেক্স বক্স বা একটা ডিভের মধ্যে রাখতে পারি, তখন আমি যাকে ডিসপ্লে ফ্লেক্স করতে পারি, তাহলে কেমন হয়? কোয়াইট গুড, ভালো হয়, রাইট? তো এটা আমি করতে পারবো কিনা, হ্যাঁ এটা চাইলেও কিন্তু আপনি করতে পারবেন। আপনি কিন্তু এই যে এই জায়গা থেকে কন্ট্রাফর্মস 1 থেকেও কিন্তু আপনি ফ্লেক্স বক্স কি করতে পারেন, আপনি ট্রান্সফার করতে পারেন। আপনি এই দুজনকে কাট করে নিজের কাছে রেখেন এবং এখানে আপনি নরমালি HTML কোড অ্যাড করেন। ডিসপ্লে div ক্লাস, এখানে আপনি বলে দেন যে আপনি যে ক্লাস নেমটা বলতে চান বলে দেন। আর এখানে আমি আবার কি div গিয়ে শেষ করে নিই, div। এখানে আমি বললাম যে ফ্লেক্স কন্টেন্ট, আমি এটার নাম দিলাম আমার নিজের নামে মন মতো। এবার এখানে গিয়ে আমি কোডটাকে অ্যাড করে দিলাম, সেভ করলাম। এখন আমি কি করলাম, দেখলাম যে এখানে আমার এই যে স্ট্রাকচারে আমার ডিজাইনে কোনো পরিবর্তন আসছে কিনা, এখানেও রিফ্রেশ করলাম। দেখেন আমি যদি এবার একটু কন্টেন্টটা নিয়ে ঘাটাঘাটি করি, এই যে আগেও কিন্তু আপনার এই কন্টেন্ট আপনি দেখেছিলেন, দেখেন প্যারাগ্রাফে দেখেছিলেন, বাট এখানে এখন
ফ্লেক্স কন্টেন্ট নামে নতুন ডিভ কিন্তু অ্যাড হয়ে গেছে। তার মানে আপনি এই কাজটা আপনি ওই জায়গা থেকে কন্ট্যাক্ট ফর্ম 7 থ্রু কি করতে পারেন, আপনি ট্রান্সফার করতে পারেন। এখন এই ফ্লেক্স কন্টেন্টটাকে যদি আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজারের কাছে গিয়ে বলি যে ভাই আপনার দুজনকে ফ্লেক্স বক্সের মাধ্যমে পাঠিয়ে দেন, তারা কি করবে না? অবশ্যই করবে। প্রবলেম আছে, বাট এর দ্রুত সলিউশন করি। একটা সলিউশন করলে আরেকটা প্রবলেম অ্যাপিয়ার হবে, বা 10টা প্রবলেমের একটা সলিউশন করলে আরেকটা ধরবো আমরা। এই যে এখন আমি কি করলাম, যে ক্লাস নেমটা আমি মেক করলাম, সেটা কি কপি করিনি আমরা? এই যে ফ্লেক্স কন্টেন্টকে ধরলাম, কাস্টমাইজারের কাছে বললাম ভাই ডিসপ্লে আমাকে কি করে দেন, ফ্লেক্স করে দেন। করতেছে না? কেন করতেছে না এটা একটু বুঝেন। দেখেন আমার এটা ফ্লেক্স কন্টেন্টটা কিসের মধ্যে আছে, প্যারাগ্রাফের ভিতরে। সেই প্যারাগ্রাফের ভিতরেই তো এখন আমার এই যে স্প্যান ট্যাগ, এরপরে অন্য আরো ট্যাগ আছে। তার মানে আমাকে ডিরেক্টলি এইভাবে কল না করে আমাকে বলতে হবে যে ভাই ফ্লেক্স কন্টেন্ট মধ্যে যে প্যারাগ্রাফ আছে তাকে ডিসপ্লে ফ্লেক্স করেন। এখন সেভ করলাম, বাট তারপরও কাজ করতেছে না। আমি যদি একটু ইম্পর্টেন্ট করে দেখি, এই যে এখন দেখেন দুইজনই কি হয়ে গেছে, পাশাপাশি চলে আসছে। এখন যদি আমি একটু সেভ করি, সেভ করার পর যদি আমি এখানে একটু রিফ্রেশ করি রেজাল্ট চেক করার জন্য, দেখবেন যে ঠিক আছে। এই যে একটা সলিউশন কিন্তু আমরা পেয়ে গেছি। এখন একটা প্রবলেম হলো যে এই ফন্টের এই অপশনটা কিন্তু একটু বড় হয়ে গেছে। তো এগুলো একটু বড় ছোট হয়ে যায়, এগুলোকে আমাদেরকে একটু অর্গানাইজ করতে হবে নিজের মতো করে। ওকে, তো এই ছিল মোটামুটি আপনি কিভাবে কাজ করতে পারেন। আরেকটু ছোট কাজ বাকি, সেটা হলো যে আমি এটার উপরে নিচে সম্পূর্ণ একটা প্যাডিং দিয়ে দিই, মার্জিন দিয়ে দিই 60 পিক্সেল, বা প্যাডিং দিয়ে দিই উপরে 60 পিক্সেল, নিচে 60 পিক্সেল, আর এটা ব্যাকগ্রাউন্ড কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ক্লাসিক ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ, মিডিয়া লাইব্রেরি। আমি এখন এই যে, আর আমরা জানি ব্যাকগ্রাউন্ড সেটআপ কিভাবে করতে হয়। আমরা এখানে এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট করবে কিনা, পজিশন, সেন্টার, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যেটা আছে সেটা রিপিট, নো রিপিট, এরপরে ডিসপ্লে সাইজ, কভার। ওকে, এখন কালার কোডের সমস্যা, সেগুলো স্টার শিট থেকে আমরা চেক মার্ক করতে পারবো এবং নিজের মতো করে চেঞ্জও করে দিতে পারবো। তো আজকে আমরা এতটুকুই রাখছি, এখনো কমপ্লিট হয়নি, কিছুটা কাজ বাকি রয়েছে। আমি এটাকে আপডেট করে দিই। রেজাল্ট শিটে গিয়ে দেখবেন যে মোটামুটি আমার এখানে একটু রিফ্রেশ করি, এই জায়গাটা চেক মার্ক করি, মোটামুটি আমার এই জায়গাটা অনেকটুকু কাজই ক্লিয়ার, বাট কিছুটা জিনিস এখনো পর্যন্ত আমার বাকি রয়েছে। আমরা সেই কাজগুলো কিভাবে করতে হয় ইনশাল্লাহ আগামী কাজে করব। আগামী ক্লাস আমাদের আরেকটা টার্গেট থাকবে যে এলিমেন্টরে ব্যবহার করা যে ওয়েবসাইটগুলো আমরা বানাই সেগুলো কিভাবে রেসপন্সিভ করা লাগে। এই যে ওয়েবসাইটগুলো যে আমরা বানাচ্ছি এগুলো কি রেসপন্সিভ করা লাগবে না? অবশ্যই রেসপন্সিভ করতে হবে। কিভাবে রেসপন্সিভ করব ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই জিনিসটাও শিখবো।